কিছুতেই থামছে না ভূমি অফিসে দুর্নীতি, নতুন কৌশলে ঘুষ লেনদেনের অভিযোগ। পেন্সিল দিয়ে একটা মার্ক করে আর কি, মনে করেন এ লিখলে হয়তো 20,000, সি লিখলে 10,000, বি লিখলে 10,000, এরকম একটা মার্ক থাকে আর কি। কাজের চুক্তি করছে 1 বছর মেয়াদে, কারণ আজকে 17 মাস হয়ে যায়। এরকম পর্যায়ে নিয়ে গেছে মানে বাসা থেকে বাইরে আমরা ওই রাস্তায় ভিক্ষা করে খাইতে হইবে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সাব রেজিস্ট্রারের। শত শত স্টাফ আছে, এখন কে কাকে দেখাই কি করে আবার আমাকে দেখাইলো, এটা তো আসলে আমার বিষয় না। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন এবং আমি ইমতিয়াজ আহমেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আবারও প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালো তাবলিগ জামাতের দুই গ্রুপ। এক পক্ষকে কাকরাইল মসজিদ থেকে বের করে দেওয়ার অভিযোগ, রাতভর উত্তেজনা। হজ এজেন্সির বিরুদ্ধে প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না দেওয়ার অভিযোগ দেশে ফেরা হাজিদের। 55 প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস মদিনা হজ কর্মকর্তার। নির্বাচনের আগে দলীয় কোন্দল নিরসনে কঠোর আওয়ামী লীগ। শৃঙ্খলা ভঙ্গকারীদের বহিষ্কারের হুঁশিয়ারি, বৃহত্তর ঐক্য গড়তে ছাড় দেওয়ার ইঙ্গিত মির্জা ফখরুলের। দীর্ঘ 4 বছর সংস্কারের পর ইন্টারকন্টিনেন্টাল নামে চালু হতে যাচ্ছে হোটেল রূপসী বাংলা। 13 সেপ্টেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিএডিসির ভুল বীজে বরগুনায় একরের পর একর জমির আবাদ আমন নষ্ট, দিশেহারা আবারও কৃষক, সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। কিছুতেই থামছে না ভূমি অফিসের দুর্নীতি, উল্টো পরিবর্তন এসেছে ঘুষ লেনদেনের প্রক্রিয়ায়। অনেক সাব রেজিস্ট্রার অফিসেই এখন ঘুষের অঙ্ক নির্ধারণ হয় সাংকেতিক চিহ্নের মাধ্যমে। কোথাও আবার সংশ্লিষ্টদের দৌরাত্ম্য এতটাই যে রেজিস্ট্রেশন করতে আসা সাধারণ মানুষের দলিল হাতিয়ে নিয়ে বাড়ি লিখে নিচ্ছে নিজের নামে। বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়ে এক সাব রেজিস্ট্রারের ঘুষ লেনদেনের ছবি। এরপরেই যেন পরিবর্তন আসে অর্থ লেনদেনে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভূমি রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখা যায় নির্দিষ্ট চিহ্ন এঁকে দিয়ে ছাড়া হচ্ছে দলিল। অর্থ লেনদেনও এখন হয় কর্মকর্তার রুমের বাইরে। আগে তো সাব রেজিস্ট্রার সরাসরি টাকা নিতে হয়, সরাসরি টাকা নেয় না। কি সিস্টেমটা কি? পেন্সিল দিয়ে একটা মার্ক করে আর কি, মনে করেন এ লিখলে হয়তো 20,000, সি লিখলে 10,000, বি লিখলে 10,000, এরকম একটা মার্ক থাকে আর কি। তারপরে আলোচনা সাপেক্ষে যে যদি কম বেশি দিতে পারে যেভাবে নেয়। যদিও সাব রেজিস্ট্রারের দাবি দলিলের ভিন্নতা বোঝাতেই এমন চিহ্ন। দলিলের এক কোনায় পেন্সিল দিয়ে ABCD লেখা হয়, আবার পরে আপনার কাছে যখন ফেরত আসে তখন এটা থাকে না। আচ্ছা, প্রকার আছে, কোনটা কি সাংকেতিক চিহ্ন কি? ফিশ এফিসের দলিল। আচ্ছা, মানে আমাদের পে অর্ডার দেয় তো, আচ্ছা, এটা এফিসের দলিল হবে। এফিসের দলিল মানে পে অর্ডার দেবে, ফিশ মার্ক হবে, এই জন্য। তবে রাজধানী ঢাকার তেজগাঁও অফিসের চিত্র আরো ভয়াবহ। নিজ জমিতে অ্যাপার্টমেন্ট নিয়ে জটিলতা থেকে রেহাই পেতে এই নকল নবিশের দ্বারস্থ হয়ে উল্টো বাড়ি খোয়াতে বসেছেন এই নারী। একটা পাওয়ার দিতে হইব, তো পাওয়ার কেমনে দিব? পাওয়ার তো একটা স্বার্থ লাগে, তো ভাই স্বার্থ থাকে। এরা 5টা নিব, আমাকেও 4টা দিয়ে দিব, এই কইয়া কাজের চুক্তি করছে। কাজের চুক্তি করছে 1 বছর মেয়াদে, কারণ আজকে 17 মাস হয়ে যায়। এরকম পর্যায়ে নিয়ে গেছে মানে বাসা থেকে বাইরে আমরা ওই রাস্তায় ভিক্ষা করে খাইতে হইব। প্রথমে অভিযোগের কথা স্বীকার করলেও ক্যামেরার উপস্থিতি টের পেয়েই উধাও অভিযুক্ত নকল নবিশ বেলাল। স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় একটি চক্র এসব কাজে জড়িত স্বীকার করে সাব রেজিস্ট্রার আশ্বাস দিলেন ব্যবস্থা নেয়ার। শত শত স্টাফ আছে, এখন কে কাকে দেখাই কি করে আবার আমাকে দেখাইলো, এটা তো আসলে আমার বিষয় না। মূলত মানে ব্যাপার হলো যে আমরা লিখিত অভিযোগ পাইলে আমরা যথাযথ অ্যাকশন নেওয়ার চেষ্টা করি। ভূমি অফিসের এমন অনিয়ম থেকে মুক্তি পেতে সরকারের নজরদারি আরও বাড়ানোর তাগিদ সাধারণ মানুষের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালো তাবলিগ জামাতের দুই গ্রুপ। শনিবার রাতে রাজধানীর কাকরাইল মসজিদ থেকে এক পক্ষকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে আরেক পক্ষের বিরুদ্ধে। এ সময় বেশ কয়েকজনকে মেরে আহত করা হয়েছে বলে অভিযোগ করেন তাবলিগ জামাতের একাংশের মুসল্লিরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দ্বন্দ্বের সূত্রপাত তাবলিগ জামাতের কেন্দ্রীয় মারকাজ দিল্লির নিজামুদ্দিনে। সেখানকার আমির মাওলানা সাদ কান্দালভির বিতর্কিত মন্তব্যের পর অস্থিরতা ছড়িয়ে পড়ে নানা দেশে, বাদ যায়নি বাংলাদেশও। দৃশ্যতই দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে তাবলিগ জামাত। এবছরের শুরুতেই অনেকটা প্রকাশ্যে চলে আসে দ্বন্দ্বের বিষয়টি। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের আগমন ঠেকাতে ঢাকা বিমানবন্দর গোল চত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছিলেন তাবলিগের একাংশের মুসল্লিরা। যদিও বিক্ষোভের মধ্যেই বাংলাদেশে এসে কাকরাইল মসজিদে অবস্থান নেন মাওলানা সাদ। সরকারের তরফ থেকে কয়েক দফায় সমঝোতার চেষ্টায় দুপক্ষের মাঝে সাময়িক কিছুটা বরফ গলে, তবে ভেতরে ভেতরে দ্বন্দ্ব যে আরো প্রকট হতে থাকে তা আরো একবার স্পষ্ট হলো শনিবার রাতে। অভিযোগ উঠেছে নিজামুদ্দিনের অনুসারী 3 মুরব্বীকে বের করে দেওয়া হয় কাকরাইল মসজিদ থেকে। আজকে আমাদের কাকরাইলে 3জন সুরা হযরত হজের থেকে আসছেন, সকালবেলায় তাদের 2জনকে রেখে গেছি আমরা এখানে। তাদের 2জনকে মারাত্মকভাবে জখম করে এখান থেকে পিটাইতে বের করছে। আমাদেরকে কাকরাইলে ঢুকতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন ভাবে তাদেরকে বের করে দিচ্ছে। পুলিশ এসে পরিস্থিতি কিছুটা শান্ত করলেও উত্তেজনা বিরাজ করতে থাকে দুপক্ষের মধ্যেই। আমাদের যারা উলামা ইকরাম ছিল, যারা আমরা নিজামুদ্দিনের নেতাদের উপরে আছে, এদেরকে যারা আমির মাইনা চলে, আর এই তাদেরকে দুরা পিটাই বের করে দিতেছে। কাকরাইল নিজামুদ্দিনের নেতাতেই চলবে, অন্য কেউ কাকরাইলে অবস্থান করতে পারবে না। পরে মধ্যরাত পর্যন্ত কাকরাইল মসজিদের পাশে ফুটপাতে অবস্থান নেন নিজামুদ্দিনের অনুসারীরা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে হাজিরা এখন দেশে ফিরছেন, কিন্তু অতীতের বছরগুলোর মতো কিছু কিছু হজ এজেন্সির অনিয়ম ও দুর্নীতি এখনো হাজিদের পিছু ছাড়ছে না। হাজিদের অভিযোগ, হজের বুকিং নেওয়ার সময় নানা চোখ ধাঁধানো ছবি আর লোভনীয় কিছু কথা বলে আকৃষ্ট করা হয়, কিন্তু সৌদি আরবে পৌঁছার পর প্রতিশ্রুতির অনেক কিছুরই মিল খুঁজে পাওয়া যায় না। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধির আল মামুন শিপনের রিপোর্ট। এবছর বাংলাদেশ থেকে বেসরকারি 528টি এজেন্সি এবং সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে 371টি ফ্লাইটে সৌদি আরব আসেন 1,27,298 জন বাংলাদেশি হাজি। এর মধ্যে 113 জন হাজি মৃত্যুবরণ করেন। ইতিমধ্যে অনেকে হজ শেষ করে দেশে পৌঁছেছেন, আবার অনেকে দেশে ফেরার অপেক্ষায়। দেশে ফেরার আগে তারা এজেন্সির কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। হজের যে অব্যবস্থাপনা যা দেখলাম তা আসলে বর্ণনা করার আমার কোনো ভাষা নাই। খাওয়ার ব্যাপারে, থাকার ব্যাপারে বা একটা ইয়ের থেকে হজ কাফেলা থেকে একটা সহযোগিতা পাওয়ার ব্যাপারে যে অসহযোগিতা, যে অমনোযোগিতা আমাদের ব্যাপারে দেখছি, এটা বর্ণনা দিই। নাহার ইন্টারন্যাশনাল ট্রাভেল যে কথা দিয়েছিল যে আমাদেরকে কাছে রাখবে, সে আমাদেরকে অনেক দূরে রাখছে। 156 জন আমরা আসছি হজযাত্রী, এর মধ্যে উনি 4টে হোটেলে বিভক্ত করছে। হাজিদের এজেন্সিগুলোর বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন মদিনায় কর্মরত মৌসুমী হজ অফিসার। তিনি জানান, অনেক অভিযোগ তাৎক্ষণিক দুই পক্ষকে নিয়ে মিটিয়ে ফেলা হয়েছে। যাদেরকে পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে ঢাকায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কিছু অসুবিধা সবসময় থাকে, এবছরও ছিল। আমি বলবো অন্যান্য বছরের চেয়ে এবছর আমরা অভিযোগও কম পেয়েছি। সরকার হাজিদের সুষ্ঠুভাবে হজ পালনের জন্য প্রতি বছর সতর্কতা অবলম্বন সহ নানা পদক্ষেপ নিলেও অসাধু কিছু এজেন্সি তাদের দুর্নীতি ও অনিয়মের ধারাবাহিকতা ঠিকই ধরে রেখেছে। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। সকালের সময় আরো থাকছে। সাতক্ষীরায় দুর্বৃত্তের গুলিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত, গোটা এলাকায় উত্তেজনা। জনগণ চাইলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় না এলেও দেশের অগ্রযাত্রা যেন থেমে না যায় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ৬ষ্ঠ জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। ভবিষ্যতের বাংলাদেশ কারো কাছে হাত পেতে চলবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষিবিদদের মনোযোগী হতে হবে খাদ্যশস্য প্রক্রিয়াজাতকরণে। মাত্র কবছর আগেও যেখানে খাদ্য সংকটে ভুগছিল শস্য শ্যামলা এই বাংলাদেশ, গেল কয়েক বছরে ধান উৎপাদনে বর্তমানে বিশ্বে চতুর্থ অবস্থানে বাংলাদেশের নাম। পরিবর্তিত জলবায়ুর প্রভাব সত্ত্বেও বিশ্বে মৎস্য, সবজি, আলু উৎপাদনে শীর্ষ অবস্থানে কৃষি অর্থনীতির বাংলাদেশ। কৃষকদের শ্রম আর ঘামে যে সাফল্য এসেছে কৃষি খাতে, সেই চাষিদের প্রণোদনা দেয়া কৃষি বিজ্ঞানীদের পেশাদার সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ KIB-র
ষষ্ঠ জাতীয় কনভেনশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার কৃষি গবেষণার উপর গুরুত্ব দিয়েছে। তিনি জানান, আগামীতে বিদেশ নির্ভরতা কমাতে দেশে উৎপাদিত খাদ্যশস্যের প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নিতে হবে কৃষিবিদদের। ৭৫ পরবর্তী যারা সরকারে আসে তারা দেশে উৎপাদন বাড়ুক এটা চায়নি। গবেষণার মধ্য দিয়ে এবং আমাদের কৃষকরা তারা সব ধরনের সুবিধা দিয়ে আমরা কিন্তু তাদের সহযোগিতা করে যাচ্ছি। খাদ্য উৎপাদন বাড়াবো, প্রক্রিয়াজাত করব, নিজের দেশের চাহিদা মেটাবো, অতিরিক্তটা আমরা বিদেশে রপ্তানি করে অর্থ উপার্জন করব। আমরা ডেল্টা প্ল্যান 2100 এটা আমরা প্রণয়ন করে গ্রহণ করেছি। এতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কৃষি এবং পানি সম্পদকে। জনগণ ভোট দিলে আগামী নির্বাচনেও বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ভবিষ্যতের বাংলাদেশ বিদেশিদের কাছে হাত পেতে চলবে না। আমরা একটানা 2 টার্ম থাকলাম, তৃতীয় টার্মে জনগণ ভোট দিলে আসবো, আর না দিলে আমরা বলতে পারি না। যে অগ্রযাত্রাটা আমরা শুরু করেছি সেটা যেন থেমে না থাকে। বিএনপির নীতি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে না, বিদেশ থেকে ভিক্ষা আনতে হবে। তো আর যেন ভবিষ্যতে বাংলাদেশকে কারো কাছে ভিক্ষার হাত বাড়াতে না হয়। এর আগে উদ্বোধনী আয়োজনের শুরুতেই কৃষিবিদ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এমপিকে আজীবন সম্মাননায় ভূষিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কে মোশাররফ হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, স্থানীয় যুবলীগের কার্যালয়ের সামনে বসেছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা মুখোশধারী একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তরবঙ্গের সাংগঠনিক সফরের অংশ হিসেবে শনিবার বিভিন্ন জেলার পথসভায় বক্তব্য রাখেন তিনি। বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, গত 10 বছরে দলটি এমন কিছুই করতে পারেনি যা পুঁজি করে জনগণের কাছে ভোট চাইতে পারে। একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করেছে আওয়ামী লীগ। এ সফরে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল। সকালে রাজধানীর কমলাপুর থেকে উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে শুরু করেন এ যাত্রা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে আওয়ামী লীগকে সংগঠিত করা, স্ট্রিমলাইনিং করা এবং স্মার্ট আর আধুনিক আওয়ামী লীগ নিয়ে আমরা শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নিতে চাই। এই বার্তা আমরা তৃণমূলে বাংলাদেশে পৌঁছে দিতে চাই। পরে টাঙ্গাইল, পাবনা, নাটোর, নওগাঁ, বগুড়ার সান্তাহারে সংক্ষিপ্ত পথসভা করেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলের মধ্যে বিশৃঙ্খলাকারীদের শাস্তি দেওয়া হবে। অপকর্ম করলে, দলের মধ্যে বিশৃঙ্খলা করলে, ঘরের মধ্যে ঘর বাঁধলে, মশারির মধ্যে মশারি খাটালে এর শাস্তি আছে। শেখ হাসিনা অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। শেখ হাসিনার গত 10 বছরের উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। শেখ হাসিনার সালাম নিন, নৌকা ভোট দিন। শেখ হাসিনা আপনাদেরকে বিদ্যুৎ দিয়েছেন, নির্বাচনের আগে শতভাগ বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে যাবে। পরে বিকেল 5:30টায় ট্রেনটি পৌঁছে জয়পুরহাট রেল স্টেশনে। এখানেও তিনি সংক্ষিপ্ত পথসভা উপস্থিত জনতার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে সাংগঠনিক সফরের ইতি টানেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গের তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করতে আওয়ামী লীগ এই সাংগঠনিক সফর শুরু করে, যা সৈয়দপুরে এসে শেষ হয়েছে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, সৈয়দপুর। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে শনিবার সকালে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। একই দিন বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনে বিএনপিকে দমন করার চেষ্টা করছে সরকার। বেগম জিয়ার মুক্তি, বিরোধী দলগুলোর ঐক্য ও আগামী সংসদ নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে রাজনীতির মাঠ। সংসদের বাইরে থাকা বিএনপি সুষ্ঠু নির্বাচনের জন্য হিসেবের নানা অঙ্ক কষলেও জাতীয় ঐক্যের দাবি এখন ছোট দলগুলোর মধ্যেও। আইনি বেড়াজালে কারাবন্দী বেগম জিয়ার মুক্তিও এ হিসেবের বাইরে নয়। এমন পরিস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক অনুষ্ঠানে বলেন, আসন্ন নির্বাচন ঘিরে জাতীয় ঐক্যের প্রক্রিয়া শিগগিরই বাস্তবায়ন হবে বলেও আশা করেন তিনি। সরকার পরাজিত হচ্ছে, পালাবার পথ খুঁজছে, কিভাবে পালাবে সেই পথ খুঁজছে এখন। যার জন্যই আজকে মরিয়া হয়ে শেষ চেষ্টা করছে কিভাবে আপনার বিএনপিকে বন্ধ করা যায়। দেশনেত্রীকে বাদ দিয়ে, মুক্তি বাদ দিয়ে আলোচনা করতে চায়নি, সেজন্য কোনো শব্দ নেই। এগুলো কিছু ভুল কথা প্রচার করা হচ্ছে, এটা সরকারি প্রচারণা। তারা সবাই চান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। বৃহত্তর যে ঐক্য, সেই ঐক্য কখনোই হবে না যদি আমরা সবাই কিছু না কিছু ত্যাগ স্বীকার করি। বিকেলে অপর একটি অনুষ্ঠানে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে নিজেদের পরাজয় জেনেই বিরোধী মত দমনের চেষ্টা চালাচ্ছে সরকার। আওয়ামী লীগ প্রচন্ড ভয় পেয়ে গেছে। এই সরকার এখন এত ভীত সন্ত্রস্ত হয়েছে যে তারা তাদের সামনের নির্বাচনে পরাজয়কে ঠেকানোর জন্য তারা এখন এই সমস্ত অন্যায় সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে। এমন হিসেবের মধ্যেও আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে তার কিছু দাবির কথাও তুলে ধরেন বিএনপির এই শীর্ষ নেতা। কথা বলছেন নেতারা আওয়ামী লীগের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 4 বছর সংস্কারের পর অবশেষে চালু হতে যাচ্ছে সাবেক রূপসী বাংলা হোটেল। ইন্টারকন্টিনেন্টাল নামে এখন থেকে পরিচালিত হবে শেরাটন নামে বহুল পরিচিত 53 বছরের পুরনো এই হোটেলটি। আগামী 13 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই হোটেলটির উদ্বোধনের কথা রয়েছে। বাইরের অবকাঠামোয় খুব বেশি পরিবর্তন না এলেও ভেতরে নকশা ও সাজসজ্জা আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। বিস্তারিত দেখুন আমার করা একটি রিপোর্টে। মহান মুক্তিযুদ্ধের আগে ও পরে ইতিহাসে নানাভাবে জড়িয়ে আছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের নাম। 1971 সালে 2 দফা গেরিলা হামলা হয় ঢাকার শাহবাগে অবস্থিত এই হোটেলটিতে। বিশ্ববাসী জানতে পারেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা। স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত হোটেল ইন্টারকন্টিনেন্টাল 35 বছর পরে আবারও ফিরে আসছে নতুন রূপে। ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের যাত্রা শুরু হয় 1966 সালে। 1983 সাল পর্যন্ত এটি চালু ছিল। এরপর পরিচালনায় আসে আরেকটি বিদেশি হোটেল পরিচালনা প্রতিষ্ঠান স্টারউড। 2011 সাল পর্যন্ত এটি হোটেল শেরাটন নামে পরিচালিত হয়। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় রূপসী বাংলা নামে পরিচালিত হয় এই হোটেলটি। সবশেষ 2014 সালের সেপ্টেম্বরে 30 বছরের জন্য হোটেলটি পরিচালনার চুক্তি করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ। প্রথম দফায় 2016 এবং পরবর্তীতে 2018 সাল পর্যন্ত 4 বছর সংস্কার শেষে অবশেষে উদ্বোধনের অপেক্ষায় ঐতিহাসিক হোটেল ইন্টারকন্টিনেন্টাল। অনেক পুরনো হয়ে যাওয়ায় আর কেউ এটা ওইভাবে কোনো ব্র্যান্ড অপারেটর এটাকে গ্রহণ করছিল না চালু করার জন্য, যার কারণে আমরা ম্যাসিভ রিনোভেশন করে হোটেলটা আবার নতুন করে চালু করার ব্যবস্থা নিয়েছি। অক্টোবরেই হয়ে যাবে, প্রথম সপ্তাহ থেকে পাবলিক যে কোনো জনগণ ব্যবহার করতে পারবে, থাকতে পারবে, খেতে পারবে, সবকিছু করতে পারবে। আগামী 13 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিকভাবে হোটেলটির উদ্বোধনের কথা রয়েছে। তবে বাণিজ্যিকভাবে পরিচালিত হতে অপেক্ষা করতে হবে আরো কিছু সময়। হস্তান্তরের পর টেস্টিং ও কমিশনিং শেষে বাণিজ্যিকভাবে হোটেলটির কার্যক্রম শুরু হবে চলতি বছরের অক্টোবরে। শুধুমাত্র ছাদ ব্যতীত আর সবকিছুই নতুন। আগে একটা রুম ছিল 26 বর্গ মিটার, এখন রুমটাকে করা হয়েছে 40 বর্গ মিটার। আগে যে আমাদের বলরুম ছিল রূপসী বাংলা বলরুম, সাধারণত এই রুমে 500 জনের মতো বসে একটা মিটিং করা যেত। এখন এখানে 1000 মানুষকে নিয়ে মিটিং করা যাবে। আগে আমাদের সুইমিং ছিল নিচে, আমরা সুইমিংটাকে উপর উঠিয়ে দিয়েছি। আমরা লবিগুলো বড় করেছি। ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ বর্তমানে বিশ্বের প্রায় 100টি দেশে হোটেল ব্যবসা পরিচালনা করছে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
বিএডিসির ভুল বীজ সরবরাহের কারণে বরগুনার তালতলী উপজেলার কৃষকরা এখন দিশেহারা। নষ্ট হতে চলেছে একরের পর একর জমির আমন আবাদ। এক মৌসুম ধান না পেলে কৃষক পরিবারগুলোতে নেমে আসবে চরম বিপর্যয়। কৃষি বিভাগ বলছে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বিএডিসির ডিলারের বিরুদ্ধে। পাশাপাশি কৃষকদের সহায়তা দেওয়ারও আশ্বাস দেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। বিস্তীর্ণ ফসলের ক্ষেতে বাতাসের এমন দোলা সবার মনে প্রশান্তি আনলেও দিশেহারা কৃষকেরা। ভালো ফলনের আশায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির কাছ থেকে B49 জাতের বীজ কিনে বীজতলা তৈরি করেন তালতলী উপজেলার কৃষকেরা। পরে নির্ধারিত সময়ে বীজতলা থেকে বীজ তুলে তা রোপণ করেন তারা। রোপণের 15 থেকে 20 দিন না যেতেই বীজ থেকেই ধান বের হতে শুরু করেছে ক্ষেতগুলোতে। ধানের চারা পরিপক্ক হওয়ার আগেই ধান আসতে থাকায় ফলন বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কিত কৃষকেরা। অগ্রহায়ণ মাসের 15 বা 10 ধানটা আইবে, এই জায়গায় ধানটা ভাদ্র মাসের 15। আমাদের রুমও আবার মনে করেন বীজও পাই না, আর নিজেকে টাকা যে খরচা করবো। অবশ্য খোঁজ মেলেনি বিএডিসির অভিযুক্ত ডিলারের। তবে কৃষি বিভাগের দাবি বরখাস্ত করা হয়েছে তাকে, আর সামান্য কিছু কৃষককে নতুন করে চাষাবাদের জন্য বীজ প্রদান করা হয়েছে। বাকিদের তালিকা তৈরি করে সহায়তার সুপারিশ করা হয়েছে। মূলত বিএডিসির কর্তৃপক্ষকে আমরা যখন অবহিত করি তখন বিএডিসি কর্তৃপক্ষ সাথে সাথে এর সাথে দায়ী যে সম্পৃক্ত ডিলার আছে সেই ডিলারকে অলরেডি তারা বরখাস্ত করেছেন। ভুল বীজ সরবরাহ করায় উপজেলার প্রায় 1000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তার মধ্যে নতুন করে চাষাবাদের জন্য কৃষি বিভাগ মাত্র 200 কৃষককে বীজ সরবরাহ করেছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। রাজধানীর তেজগাঁয়ের খাদ্য গুদামে অভিযান চালিয়ে বিজিএফ এর 115 টন চাল ও গম এবং 60 টন আটা জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতভর অভিযান চালিয়ে নিম্ন আয়ের মানুষের সুবিধার জন্য দেয়া এসব খাদ্য জব্দ করা হয়। এ সময় এর সাথে জড়িত থাকার অভিযোগে খাদ্য গুদামের ব্যবস্থাপক হুমায়ুন কবির ও গুদামের ইনচার্জ মনির হোসেনকে আটক করা হয়। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অর্ধেক মূল্যে গভর্নমেন্ট বিক্রি করছে, এটা আসলে মানুষের যারা নিম্ন আয়ের মানুষ তাদের সুবিধার জন্য এটা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হচ্ছে সেটা হলো যে একটি সংঘবদ্ধ চক্র, যেখানে আমাদের কিছু সরকারি কিছু লোকজন জড়িত। এই অপরাধের দায়ে এটা বৃহত্তর তদন্তের স্বার্থে এটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। যারা যারা ইনভলভ আছেন প্রত্যেকের বিরুদ্ধে আইন ব্যবস্থা করা হবে। আজকে এখানে যিনি সিএসজি গুডাউন জিজ্ঞাসাবাদের জন্য ম্যানেজার এবং গুদাম ইনচার্জ, তাকে আমরা আটক করে নিয়ে যাচ্ছি এবং তার সাথে কারা কারা ইনভলভ, কোন কোন চক্র ইনভলভ এবং সরকারের এই জনপ্রিয় এবং জনকল্যাণমুখী এই কাজকে কারা ব্যাহত করছে, এর পিছনে কারা কারা আছে প্রত্যেককে দায় নিতে হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। শরীয়তপুরে পদ্মার ভাঙনে গৃহহীন মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নতুন করে একটি মন্দির সহ প্রায় 70টি বসতবাড়ি বিলীন হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে এখন শুধু হাহাকার করছেন বাসিন্দারা। জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। আগ্রাসী পদ্মার রাক্ষসী গ্রাসে এভাবেই বিলীন হচ্ছে একের পর এক স্থাপনা। গত একদিনে উপজেলার কেদারপুর ও মুক্তারচর ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় বহু ঘরবাড়ি নদীতে তলিয়ে গেছে। শুধু কেদারপুর গ্রামেই বিলীন হয়েছে রাধা গোবিন্দ শ্রীরাম ঠাকুর মন্দির সহ 70টি বসতভিটা। সব শেষ হয়ে গেছে, সব বাজারের দোকান শেষ, পিছনে সব গেছে গা। আজকে কই থাকুম, কই যামু, কি খামু? নিরাশ্রয় রাস্তাঘাটে খাইয়া না খাইয়া বুঝা থাকে। আমাদের জন্য সরকারের একটা ব্যবস্থা নেই, আমরা যাতে থাকতে পারি বাড়ি করে ভাই। সরকারের কাছে আমাদের এই একটা আবেদন, সরকার যেন আমাকে একটা কোনো জায়গায় থাকার মতন একটা স্থান করে দেয়। পরিস্থিতি সামাল দিতে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং ফেলা অব্যাহত থাকলেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না পদ্মার ভাঙন। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের পাশাপাশি অসহায় স্থানীয় জনপ্রতিনিধিরাও সরকারের সহযোগিতা কামনা করেছেন। সরকারের কাছে অনুরোধ করেছি যে এই পদ্মা নদীর দান্তির ভেঙে অন্তত এই নড়িয়ার অস্তিত্ব রক্ষা করার জন্য, নড়িয়ার অস্তিত্বের সঙ্গে সঙ্গে সকল সংস্কৃতি, ধর্মীয় অনুভূতি সবকিছু এখন নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা তারপরও অনুরোধ করব, যা কিছু এখনো আছে
এই সৃষ্টি ধরে রাখার জন্য, নড়িয়াকে বাঁচানোর জন্য। গত আড়াই মাসে পদ্মার অব্যাহত ভাঙনে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলায় 10টি মসজিদ, 2টি মন্দির, 2টি শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রায় 7,000 পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়। সময় সংবাদ, শরীয়তপুর। তিস্তা নদীর মূল স্রোত হঠাৎ করে তীর ঘেঁষে প্রবাহিত হয়। কুড়িগ্রামে ভাঙনের কবলে পড়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এতে ঝুঁকিতে পড়েছে উলিপুরে ট্রিহেড গ্রোয়েন এবং রাজারহাটে তীর সংরক্ষণ কাজ। পানি উন্নয়ন বোর্ডের আওতায় সদ্য নির্মিত স্থাপনা দুটির 2 স্থানে পিটিং করা ব্লক ও স্যান্ড সিমেন্ট গানি ব্যাগ ধসে পড়েছে। এই অবস্থায় আতঙ্কে আছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। মনিরুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। তিস্তা নদীর ভাঙন ঠেকাতে উলিপুর উপজেলার গোনাইগাছ ইউনিয়নের নাগরাকুড়া এলাকায় 1 বছর আগে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে ব্লক পিচিং ডাম্পিং করে একটি 3 হেড গ্রোয়েন নির্মাণ করা হয়। এই গ্রোয়েনের সামনের দিকে 30 মিটার এলাকায় ব্লক ধসে পড়েছে। পাশাপাশি রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরার হাটে প্রায় 4 কোটি 30 লাখ টাকা ব্যয়ে 500 মিটার এলাকায় স্যান্ড সিমেন্ট গানি ব্যাগ পিচিং করে তীর সংরক্ষণের কাজ চলতি বছরের জুন মাসে শেষ হয়েছে। এর 2 মাস পার হতে না হতেই 25 মিটার এলাকা জুড়ে স্যান্ড সিমেন্ট গানি ব্যাগ ধসে পড়েছে। এখানে বারবার কাজ করে বারবার ভাঙতে থাকে। কাজ এখানকার 3 মাসের মতো হলো, 3 মাসের মধ্যে শেষ হয়েছে, এর মধ্যে আবার ভাঙা শুরু হয়ে গেছে। এখানে যে পরিমাণ বস্তা ফেলার কথা ছিল সেই পরিমাণ ফেলায় নাই। আবার যদি বাঁধটা ভেঙে যায়, আবার যে গ্রামগুলো আছে আবার তো ভেঙে যাবে। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, সঠিকভাবে কাজ না হওয়ায় বাঁধের একই জায়গা বারবার ভাঙনের কবলে পড়ছে। বন্যা নাই আসতেই সাবাল একটু বন্যায় আবারও একই জায়গায় বাঁধ ধসে গিয়েছে। এই ওয়াবদা বাঁধের ভালোভাবে কাজ করা হোক, এটা বিশেষভাবে ওয়াবদা পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করতেছি। বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ চলছে। তবে আগামী শুষ্ক মৌসুমে সিসি ব্লক দিয়ে স্থাপনাগুলো আগের অবস্থায় আনা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা। ডাঙ্গারহাটের মেরামত কাজ শুরু হয়ে গেছে, তো এইটা এখন আপাতত এই মেরামত করেই আমরা রাখবো এবং শুকনো টাইমে এটা আমরা একদম আবার সিসি ব্লক দিয়ে আগের মতো অবস্থায় এটা ফিরিয়ে নিব। এই স্থাপনা দুটি নির্মিত হওয়ায় উলিপুরের গোনাইগাছ ও বাজরা এবং রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের 10টি গ্রাম তিস্তা নদীর ভাঙন থেকে রক্ষা পেয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। দেশের গ্যাস ও তেলের প্রাকৃতিক ভাণ্ডার হিসেবে পরিচিত দুটি উপজেলা নিয়ে সিলেট 6 আসন। তারপরও রয়েছে ঘরে ঘরে প্রবাসী। সব মিলিয়ে বলা যায় সিলেট অঞ্চলের সবচেয়ে সম্পদশালী এলাকা এটি। আওয়ামী লীগ নেতাদের দাবি, এলাকার উন্নয়নে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রতিটি খাত ধরে ধরে কাজ করেছেন, তাই তার বিকল্প খুঁজছেন না কেউ। অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, আসলে দৃশ্যত সব উন্নয়ন হয়েছে বিএনপির আমলে। নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে সিলেট 6 আসন গঠিত। 10ম সংসদ নির্বাচন পর্যন্ত এই আসনে আওয়ামী লীগ 4 এবং বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা 2 বার করে জয় পায়। দুটি উপজেলায় একের পর এক গ্যাস ও তেলকূপ আবিষ্কারের পাশাপাশি এলপিজি গ্যাস প্ল্যান্টের অবস্থান হওয়ায় কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রেখে চলেছে এলাকাটি। জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই আসনের প্রতিনিধিত্ব করায় শিক্ষাক্ষেত্রেও অবদান রেখেছেন বলে দাবি এলাকাবাসীর। প্রতিটা স্কুল, কলেজ, মাদ্রাসায় একাধিক ভবন হয়েছে, অনেক হাই স্কুল কলেজে পরিণত হয়েছে। 2-1 মাসের মধ্যে রাস্তাগুলো সম্পূর্ণ হয়ে যাবে। এই মনে করেন আমরা জনগণ যারা আছি সুফল ভোগ করবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ নেতারা বলছেন, বর্তমান সরকার আমলে এলাকার যা উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা ধরে রাখতে দল মত নির্বিশেষে সকলে শিক্ষামন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, এই আসনের সবকটি বড় সেতু সহ দৃশ্যমান সব উন্নয়ন বিএনপির আমলে হয়েছে। মানুষ উন্নয়নের স্বার্থে তার নিজের প্রয়োজনে দলাদলির ঊর্ধ্বে উঠে মাননীয় শিক্ষামন্ত্রীকে আবার 6 আসনে ব্যাপক ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। এই জন্য যে সেই উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখতে গেলে নুরুল ইসলাম নাহিদের বিকল্প সিলেট 6 আসনে নাই। নুরুল ইসলাম নাহিদ সাহেব তার এই শাসন আমলে এলাকার দৃশ্যমান কোনো উন্নয়ন উনি করেন নাই। সমস্ত কিছুর উন্নয়ন ইনশাল্লাহ আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায় ইনশাল্লাহ এগুলো আমরা করতে পারবো। 21টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে ভোটার 4,01,691 জন, যার মধ্যে পুরুষ ভোটার 2,175,000,
এবং নারী ভোটার 2,01,516 জন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সিলেট ৬ আসন নিয়ে বিস্তারিত থাকছে রাত ৮টার নির্বাচন সংবাদে। পঞ্চগড়ে বাসের ধাক্কায় 2 শিশু সন্তান সহ মোটরসাইকেল আরোহী এক বাবা নিহত হয়েছেন। এছাড়া কক্সবাজার ও রাজশাহী সহ 10 জেলায় সড়ক দুর্ঘটনায় আরও অন্তত 10 জন নিহত হন। পুলিশ জানায় মোটরসাইকেলে করে স্ত্রী ও 2 শিশু সন্তানকে নিয়ে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন আক্তারুজ্জামান। এক পর্যায়ে বোদা উপজেলার ধনীপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আক্তারুজ্জামান নিহত হন। আহত হন তার স্ত্রী তানিয়া আক্তার সহ শিশু সন্তান হাফসা ও আব্দুল্লাহ। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হাফসা ও আব্দুল্লাহ মারা যান। দীর্ঘদিন বেদখলে থাকা চট্টগ্রামের জাম্বুরি মাঠ উদ্ধারের পর দৃষ্টিনন্দন পার্ক গড়ে তুলেছে গণপূর্ত মন্ত্রণালয়। জলাধার সহ 2টি বর্ণিল ফোয়ারা রয়েছে এই পার্কটিতে। উদ্বোধনী দিনে এই বিনোদন কেন্দ্রে ছিল হাজারো মানুষের ভিড়। নগরীতে নতুন একটি বিনোদন কেন্দ্র পেয়ে খুশি দর্শনার্থীরাও। রাতের দৃষ্টিনন্দন আর মনোমুগ্ধকর এই দৃশ্য চট্টগ্রামের জাম্বুরি পার্কের। রাতে আসলে যে কারো নজর কাড়ে এটি। নগরবাসীকে প্রশান্তি দিতে বেহাত হয়ে যাওয়া জমি উদ্ধার করে পার্কটি নির্মাণ করে গণপূর্ত মন্ত্রণালয়। এখানে রয়েছে বর্ণিল 2টি ফোয়ারা, রয়েছে 50,000 বর্গফুটের জলাধার। ইট কনক্রিটের শহরে এরকম একটি বিনোদন কেন্দ্র পেয়ে মহা খুশি আশা দর্শনার্থীরা। খোলামেলা পরিবেশ এবং ভবিষ্যতে যেন এরকম সুন্দরভাবে থাকে, কর্তৃপক্ষ যেন সবসময় ঠিক রাখে। এখন তো বাচ্চারা ট্যাব মোবাইল নিয়ে এত ব্যস্ত হয়ে যায় যে এরকম পার্ক থাকলে ওদেরকে নিয়ে এসে সময় কাটানো যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চট্টগ্রামবাসী সেই আশাটা পূরণ করছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনেক ধন্যবাদ জানাই। 65 প্রজাতির 10,000 গাছ রোপণ করা হয়েছে। বিনা টিকিটে যে কেউ প্রবেশ করতে পারবেন এখানে। সকল বয়সী মানুষের জন্য একটা ফ্রি স্পেস যে চট্টগ্রাম উন্মুক্ত হলো, এটা অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে সকলকে সাধুবাদ জানাই। ঝর্ণাগুলোর মধ্যেও অনেক নতুনত্ব আছে, বিভিন্ন শেডের কালার, ভালোই, খারাপ না, সুন্দর। খুবই ভালো লাগতেছে। বয়স্কদের জন্য এটা খুবই একটা বিনোদনের একটা স্থান আর কি। শনিবার বিকেলে বেলুন উড়িয়ে এই পার্কের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নিরাপত্তা সহ সব ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে ভ্রমণপ্রিয় মানুষের জন্য। নারী জাতিদের জন্য এটা খুব ভালো একটা জায়গা হলো, যেখানে তারা খুব নিরাপদভাবেই খুব স্বাচ্ছন্দ্যের সাথে ঘুরতে পারবে। আমাদের সিকিউরিটি আছে, প্লাস হচ্ছে প্রত্যেকটা গেটেই আমাদের আছে, ক্যামেরা আছে, আর হচ্ছে স্যাররা আরো সামনে আরো কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নিবে। 18 কোটি টাকা ব্যয়ে 8.5 একর জায়গার উপর নির্মাণ করা হয় পার্কটি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালো তাবলিগ জামাতের 2 গ্রুপ। এক পক্ষকে কাকরাইল মসজিদ থেকে বের করে দেওয়ার অভিযোগ, রাতভর উত্তেজনা। হজ এজেন্সির বিরুদ্ধে প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না দেওয়ার অভিযোগে দেশে ফেরা হাজিদের 55 প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস মদিনা হজ কর্মকর্তার। কিছুতেই থামছে না ভূমি অফিসের দুর্নীতি। নতুন কৌশলে চলছে ঘুষ লেনদেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সাব রেজিস্ট্রারের। দীর্ঘ 4 বছর পর সংস্কারের পর ইন্টারকন্টিনেন্টাল নামে চালু হতে যাচ্ছে হোটেল রূপসী বাংলা। 13 সেপ্টেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং বিএডিসির ভুল বীজে বরগুনায় একরের পর একর জমির আমন আবাদ নষ্ট, দিশেহারা হাজারো কৃষক, সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।